আজ 11ই জুলাই 2026-এর দুপুর। আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার জেট সরানো নিয়ে কেন এত হট্টগোল, নতুন কোনো যুদ্ধের ময়দান কি খুলতে চলেছে, ওদিকে ইরানি সেনার চরম প্রতিশোধের ঘোষণা, আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার বদলা নেওয়ার কসম, যুদ্ধ কি সত্যিই থামল নাকি এ স্রেফ ঝড়ের আগের শান্তি, পর্দার আড়ালে আসলে কি চলছে সব কিছুই জানাবো। এদিকে ইসরায়েল ফের ইরানে বোমা ফেলতে মরিয়া, আমেরিকাকে বলছে শুধু একটা সিগন্যাল দিন। অন্যদিকে রাশিয়ায় 400 ড্রোন দিয়ে আক্রমণ, আস্ত জাহাজ হয়ে গেল আগুনের গোলা। সব প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, আমেরিকার সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবিমান হিসাবে পরিচিত F-22 র্যাপ্টার এখন ইসরায়েল থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার 12টি F-22 ফাইটার জেট ইসরায়েলের ওভাদা এয়ারবেস থেকে উড়ে সোজা ব্রিটেনে ফিরে গেছে। আর এই ফিরে যাওয়া নিয়েই উঠছে হাজারো প্রশ্ন। মনে রাখবেন, এগুলো সেই অত্যাধুনিক ফাইটার জেট যেগুলো ইরানের বিরুদ্ধে আনা হয়েছিল, মিডল ইস্টে নিজেদের স্ট্র্যাটেজিক উপস্থিতি মজবুত করতে এবং যে কোনো বড় সংঘাত আটকাতে আমেরিকা এগুলোকে মোতায়েন করেছিল। তাহলে কি আর কোনো সংঘাত হচ্ছে না? একটু মন দিয়ে শুনুন। আপনাদের সামনে দুটো অপশান রাখছি, আপনারাই বিচার করবেন কোনটা ঠিক। এই ফাইটার জেটগুলো ফিরিয়ে নেওয়া নিয়ে এখন নানা জল্পনা চলছে। প্রথমত, কিছু ডিফেন্স এক্সপার্টের মতে আমেরিকা হয়তো ভাবছে যে ইরানের সাথে তাদের বর্তমান উত্তেজনা ধীরে ধীরে কমে আসছে, আর সেই কারণেই তারা তাদের সবচেয়ে দামি মিলিটারি অ্যাসেট ফিরিয়ে নিচ্ছে। আর দ্বিতীয় মতটি হলো আমেরিকা হয়তো ইরানের সাথে নতুন এবং আরও বড় কোনো সংঘাতের আশঙ্কা করছে, আর সেই জন্য আগাম সতর্কতা হিসাবে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটার জেটগুলোকে আরও নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে, যাতে দরকার পড়লে অন্য দিক থেকে সেগুলোকে ব্যবহার করা যায় এবং সম্ভাব্য কোনো মিসাইল হামলা থেকে সেগুলোকে সম্পূর্ণ বাঁচানো যায়। যদিও আমেরিকার তরফ থেকে এই জেটগুলো ফেরানোর আসল কারণ নিয়ে এখনও তেমন কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, সোশ্যাল মিডিয়ায় খবরটা এখন দারুণভাবে ছড়িয়ে পড়েছে। আসল সত্যটা কি সেটা আমেরিকা কতটা বলবে আর কতটাই বা লুকোবে সেটাই এখন দেখার বিষয়। চলুন পরবর্তী খবরে এগোই। ইরান আরও একবার আমেরিকা এবং ইসরায়েলের থেকে চরম প্রতিশোধ নেওয়ার একেবারে খোলাখুলি ঘোষণা করে দিয়েছে। গতকাল 10ই জুলাই দুপুরের একটি বড় খবর অনুযায়ী আইআরজিসির চিফ আহমেদ ওয়াহিদি বলেছেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির হত্যার বদলা তারা নিয়েই ছাড়বেন। ওয়াহিদি কড়া ভাষায় বলেছেন যে আমেরিকা ও ইসরায়েল যে অপরাধ করেছে ইতিহাস তা কোনোদিন ভুলবে না, আর ইরান তো ভুলবেই না। তিনি সাফ জানিয়েছেন এই অপরাধীদের, বিশেষ করে শিশুদের হত্যাকারী মার্কিন সেনাকে শাস্তি দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এখন তাদের নিশ্চিত লক্ষ্য। ওয়াহিদি বলেছেন যে আমেরিকা যেন ভালো করে বুঝে নেয়, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনিকে শহীদ করে তারা কখনোই ইরানের পতাকা নামাতে পারবে না। দর্শক বন্ধুরা, ওয়াহিদি স্পষ্ট করে বলেছেন, শহীদদের বদলা নেওয়া এবং হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়া ইরানের অধিকারও বটে আর কর্তব্যও বটে। এই দাবি কখনো ভোলা হবে না। অর্থাৎ ইরানের সাধারণ মানুষ যা চাইছে ইরান সরকারও সেটাই বলছে। আর এই বয়ান এমন একটা সময়ে এলো যখন মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনিকে সমাহিত করা হয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও পুরো মাত্রায় বজায় রয়েছে। এখানে একটু বোঝার চেষ্টা করুন, পর্দার আড়ালে আসলে কি কূটনীতি চলছে। এটা কি শুধুই সময় কেনার একটা বাহানা নাকি অন্য কিছু? বলা হচ্ছে পুরোদমভর যুদ্ধ আটকাতে চেষ্টা জোরদার করা হয়েছে, তবে এই চেষ্টার মধ্যে হুমকি আর চালবাজি দুটোই লুকিয়ে আছে। দুদিনের লাগাতার ভয়ঙ্কর হামলার পর আপাতত মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও শান্তি দেখা যাচ্ছে, কিন্তু এই শান্তি কতক্ষণ টিকবে তা নিয়ে এখনও বড়সড় সাসপেন্স রয়েছে। গতকাল 10ই জুলাইয়ের মার্কিন মিডিয়া রিপোর্ট বলছে, পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে দুতরফ থেকেই। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন যে
আমেরিকা এখনও ইরানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে চায় এবং দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টেকনিক্যাল কথাবার্তাও চলছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা জেনে বুঝেই হামলা এবং বিরতির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে বা করছে। একদিকে হামলার মাধ্যমে ইরানের উপর চাপ বজায় রাখা, অন্যদিকে আলোচনার রাস্তাও যাতে বন্ধ না হয় সেটাও তাদের লক্ষ্য। সিএনএন বেশ কয়েকজন মার্কিন আধিকারিকের বরাত দিয়ে জানিয়েছে, দরকার পড়লে আমেরিকা গত রাতেই নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু আপাতত মিলিটারি অ্যাকশনের বদলে আমেরিকা কূটনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন আধিকারিকরা একটা হুমকিও দিয়ে রেখেছেন, যদি পরিস্থিতি ফের বিগড়ে যায় তবে হামলা আবার শুরু হতে পারে। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের অবস্থাও ফের খারাপ হতে শুরু করেছে। সেখানে জাহাজের যাতায়াত আবারও মারাত্মকভাবে কমে গেছে। বিশ্বাস করুন, এমন চলতে থাকলে জিনিসপত্রের দাম আবার বাড়বে। এর প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক এনার্জি মার্কেটে পড়তে শুরু করেছে, যা আগে থেকেই তেলের যোগানে ঘাটতির যে যোগান তার কারণে ধুঁকছে। মানে সহজ কথায়, বন্দুকের আওয়াজ হয়তো এখন থেমেছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি পুরোপুরি থেমে গেছে নাকি কিছুক্ষণের জন্য থমকে আছে? বিশ্বাস করুন, যুদ্ধ হবে কি হবে না, নাকি শুধু হালকা হামলা হবে, সবটাই আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আসুন পরবর্তী খবরে এগিয়ে যাই। যুদ্ধবিরতির পর থেকে ইরান শুধু আরব দেশগুলোর উপর হামলা করেছে, ইসরায়েলের উপর একটাও আক্রমণ করেনি। কিন্তু ইসরায়েল ফের ইরানের উপর বোমাবাজি করতে মরিয়া হয়ে উঠেছে, আর এর পেছনে তাদের একটা বড় ভয় লুকিয়ে আছে। একদিকে ইরান খোলাখুলি প্রতিশোধ নেওয়ার কথা বলছে, অন্যদিকে পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ এড়ানোরও একটা চেষ্টা চলছে। গোটা দুনিয়া স্টেট অফ হরমুজ নিয়ে আগে থেকেই চিন্তিত, আর বেশিরভাগ দেশই চায় না যে এই উত্তেজনা একটা পূর্ণাঙ্গ যুদ্ধে বদলে যাক। কিন্তু ইসরায়েলের মনোভাব সম্পূর্ণ আলাদা। গতকাল 10ই জুলাই রাতে আসা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সরকার আরও একবার ইরানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধে নামতে তৈরি। রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলের ভিতরের কিছু আধিকারিক চাইছেন আমেরিকা ও ইরানের এই সংঘাতের মাঝখানে ইসরায়েলও সরাসরি হামলা শুরু করুক। এখন ইরান তো ইসরায়েলকে সরাসরি আক্রমণ করার কোনো সুযোগ দেয়ইনি, তাই ইসরায়েল চাইছে তারা যেন আবার হামলা করার সুযোগ পায়। তবে ওই আধিকারিকরা এও জানিয়েছেন যে এর জন্য তারা ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত গ্রিন সিগন্যাল বা অনুমোদনের অপেক্ষায় বসে আছেন। ইসরায়েলি আধিকারিকদের অনুমান, আমেরিকা আর ইরানের মধ্যে এই হামলার পালা আরও কয়েকদিন চলতে পারে। মাঝখানের এই যে বিরতিটা চলছে, এই বিরতিটা আসলে কিছুই না, যে কোনো সময় আবার হামলা শুরু হতে পারে। ওদিকে নিউ ইয়র্ক পোস্টও জেরুজালেমের এক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে ইসরায়েল এই যুদ্ধ পুরোপুরি ফের শুরু করতে ভীষণ আগ্রহী। ওই সূত্র জানিয়েছে, দরকার পড়লে আমরা আবার সেটাই করব, অর্থাৎ হামলা করব। সূত্রটি সংবাদপত্রটিকে এও বলেছে যে ইসরায়েল চায় না তাদের দেশের মানুষকে আবার বাংকারে গিয়ে লুকাতে হোক, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যদি এই দাম চোকাতেই হয় তবে তারা এর জন্যও তৈরি। মানুষ প্রয়োজনে আবার বাংকারে ফিরে যাবে। এবার মধ্যপ্রাচ্যের বাইরের একটা বড় খবর শুনুন। রাশিয়ার উপর ইউক্রেন প্রায় 400 ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। ইউক্রেন এবার রাশিয়ার অয়েল সাপ্লাইয়ে বড়সড় ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার একটা অয়েল ট্যাঙ্কারের কি করুণ অবস্থা হয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। আজাব সাগরে এই ট্যাঙ্কারটিকে নিশানা করা হয়, আর এর সঙ্গেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ আরও একবার চরম আকার ধারণ করেছে। রাশিয়ার দাবি 10 ও 11ই জুলাই রাতে ইউক্রেন বড়সড় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে তাদের এয়ার ডিফেন্স ফোর্স দেশের বিভিন্ন এলাকায় ইউক্রেনের 376টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে কিছু ড্রোন ঠিকই আঘাত এনেছে এবং ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এই হামলায় তাদের বেশ কয়েকটি তেলের ডিপোকেও নিশানা করা হয়েছে, যেখান থেকে আগুন লাগার খবরও সামনে এসেছে। তার মানে ড্রোনগুলো ঠিকই আঘাত করেছে এবং এয়ার ডিফেন্স সব আটকাতে পারেনি।
যদিও রাশিয়া এটা স্পষ্ট করেনি যে এই হামলায় তাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে। তবে আপনারা জাহাজের গায়ে আগুন লাগার পর তার যে অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন। এটা রাশিয়ার জাহাজ, অর্থাৎ ক্ষতি তো হয়েছেই, তেলের ডিপোগুলোতেও ক্ষতি হয়েছে। তবে ভিতরের কথা রাশিয়া আর কতটাই বা প্রকাশ্যে বলবে। ইউক্রেন গত কয়েক মাস ধরেই রাশিয়ার তেল ও এনার্জি পরিকাঠামোতে এরকমই লাগাতার আঘাত আনছে। ইউক্রেনের বক্তব্য পরিষ্কার, রাশিয়া যেভাবে তাদের শহর এবং এনার্জি সিস্টেমে আঘাত চালাচ্ছে তারই জবাবে তারা রাশিয়ার অর্থনীতি ও সামরিক যোগানের সাথে যুক্ত এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতে হামলা করছে। ওদিকে রাশিয়ার দাবি তারা এমন অনেক ড্রোন গুলি করে নামিয়েছে যেগুলো রাজধানী মস্কো এবং তার আশপাশের দিক থেকে ধেয়ে আসছিল। মস্কো হলো তাদের রাজধানী, সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমের ছড়াছড়ি, সেখানে ক্রেমলিন রয়েছে, আর ক্রেমলিনে স্বয়ং পুতিন রয়েছেন। তার মানে বুঝতেই পারছেন ইউক্রেনের হামলা রাশিয়ার একেবারে অন্দরমহল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজ দুপুরের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।